স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম ইব্রাহিম। দেশে উৎপাদন আর কর্মসংস্থানের অন্যতম বড় খাতে পরিণত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা এসএমই খাত। প্রতি বছরই বাড়ছে ব্যবসার পরিধি আর কর্মসংস্থান। আজ আমরা আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগ নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুব রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের যাত্রা শুরু মূলত 90-এর দশকে। তবে গেল এক দশকে এসএমই খাতের বিকাশ হয়েছে সবচেয়ে বেশি। প্রতি বছর আসছেন নতুন উদ্যোক্তা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এই খাত থেকে আয়ের সংস্থান করছে 3 কোটিরও বেশি মানুষ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2010 সালে এসএমই শিল্প ছিল 63,000। 2012 সালে যা বেড়ে হয় 1.5 লাখেরও বেশি। এ সময় একইভাবে বেড়েছে এসএমই উদ্যোগ আর ব্যবসা, বাড়ছে নারী উদ্যোক্তার সংখ্যাও। ডেফিনেটলি স্বাবলম্বিত অবশ্যই বলতে হবে, কারণ হলো যে ওনাদের এই এসএমইর কারণেই কিন্তু আমাদের এই যে নারী উদ্যোক্তা যে এত দূর এগিয়ে আসছি। এসএমই ব্যাংকে যে 4 লক্ষ টাকা লোন পান, তারপরে এখন আমি 9 লক্ষ টাকা ভোগ করতেছি এবং আমার এখন 21 জন কর্মচারী কাজ করে, একজন ম্যানেজার আছে এবং আমি নিজেই দেখাশোনা করি। হাঁস মুরগির খামার থেকে শুরু করে আসবাবপত্রের দোকান তৈরিতেও এসেছেন উদ্যোক্তারা। গার্মেন্টস, জুতা কিংবা ইলেকট্রনিক্স ও জাহাজ শিল্পের কাঁচামাল যোগানদাতা হিসেবেও তৈরি হচ্ছে নতুন নতুন এসএমই খাত। পর্যাপ্ত ঋণ আর অবকাঠামোর উন্নয়ন ঘটানো গেলে এই খাতের বিকাশ হবে আরও দ্রুত। দোকান দেওয়ার পরে ব্যাপক চাহিদা, মানে দিন দিন চাহিদা বাড়তেছে, তখন আমরা আর ঠিক থাকতে পারি না যে টাকা কোথা থেকে আসে দেখি। এমন ক্ষেত্রে আমাদেরকে হেল্প করার মতো ছিল না। আমরা ইসলামী ব্যাংকে গেছিলাম, অন্যান্য ব্যাংকে গেছিলাম, পাত্তা দেয় না। ইন্ডাস্ট্রিয়াল লেবার যেটা আছে তার 75% কিন্তু ক্রিয়েট করেছে কিন্তু আপনার এসএমই। তো আমি যত বেশি এসএমই উদ্যোক্তা বা আমি ক্রিয়েট করতে পারবো, যত বেশি এসএমই ইউনিট আসবে, তত বেশি কিন্তু কর্মসংস্থান ওখানেই আসবে। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির 4 ভাগের 1 ভাগই আসছে এখন এই খাত থেকে। এর আরও প্রসারে প্রয়োজন সরকারি বেসরকারি বিনিয়োগ। 80% বিনিয়োগ আসে বেসরকারি খাতে। কাজেই তাদের বিনিয়োগ, তাদের কর্মচঞ্চলতা কিন্তু প্রবৃদ্ধিকে সহায়তা করে। সরকারি বিনিয়োগ ব্যয় মাত্র 20%। তো সরকারি বিনিয়োগ ব্যয় জরুরি আবার এই জন্যে যে সরকার অবকাঠামো তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, বিদ্যুৎ গ্যাসের সংস্থান করে, শিক্ষার ব্যবস্থা করে। বাংলাদেশের অর্থনীতি এখন যে পর্যায়ে আছে তাতে বছরে 15 লাখ নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ আছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে এসএমই খাত। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সৈয়দ মাহবুব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শকদের ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখছিলাম দেশের এসএমই খাত নিয়ে, এবং এসএমই খাতের সাথে আমরা যখন কথা বলি তখন স্বাভাবিকভাবে ব্র্যাক ব্যাংকের কথা আসে, কারণ ব্র্যাক ব্যাংক এসএমই খাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। সম্প্রতি ব্র্যাক ব্যাংক 12 বছর তার বর্ষপূর্তি আজকে আমাদের আজকে অ্যাজ উই টক আমাদের আজকে 12 বছর পূরণ করেছেন। সেক্ষেত্রে আমি যদি সাফল্যের কথা পাশাপাশি আমি প্রথম প্রশ্ন আমার কাছে যে ঠিক কি করতে পারেননি বা সেই কি কাজ অপূর্ণ রয়েছে সে বিষয়ে আমি প্রথমে বলতেন আপনি আমাকে। অপূর্ণ তো অনেক কাজে রয়েছে, কারণ আমাদের বুঝতে পেরেছি আমরা যেটা শুরু করেছি সেটা আজকে যে 12 বছরে যেটা এসেছি, 12 বছর কিন্তু একটা ব্যাংকের জন্য খুবই কম সময়। একটা ব্যাংক কয়েকশো বছর ধরে থাকে, 12 বছর কিন্তু খুবই ক্ষুদ্র সময়। এবং আমি যেটা বলবো যে আমরা আসলে মাত্র কিছুটা হলো কাজ শুরু করতে পেরেছি। আমরা কিন্তু যেখানে আমরা যেতে চাচ্ছি বা যেতে চাই সেখানে কিন্তু আসতে পারিনি। যেমন ধরেন আমরা এখন পর্যন্ত বলবো যে বাংলাদেশে প্রায় যেমন ধরেন মনে করা হয় 60 থেকে 70 লক্ষ এসএমই বা উদ্যোক্তা আছেন, কিন্তু আমরা সেইভাবে কিন্তু আসলে আমরা কেউই পারিনি ওই লেভেলে যাওয়ার জন্য। আমরা এখনো রিমোটেস্ট পসিবল এলাকায় যেতে পারিনি। আমরা এখনো শহর বা বলবো আরবান বা সেমি আরবান লেভেলে আছি। আমরা কিন্তু ওইভাবে এখন রুরাল এখনো ওইভাবে পেনিট্রেট করতে পারিনি। সে মতো তো আছে, কেন ওইসব লেভেলে যেতে গেলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, আপনার অফিসিয়াল ইনফ্রাস্ট্রাকচার লাগে, অনেক কিছু আছে, সেট আপ করতে হয়, আপনার সেখানে ব্যান্ডউইথ থাকতে হয়, কেন অটোমেটেড করতেই হবে জিনিসটা, কেন এসএমই তো ছোট ছোট লোন, এগুলিকে যদি আপনি অটোমেটেড না করতে পারেন মনিটরিং কিন্তু ডিফিকাল্ট। কারণ এসএমই লোন মানে হচ্ছে সুপারভাইজ ক্রেডিট, রাইট? এখানে কোনো কোলাটারাল থাকে, বিশেষ করে স্মল এন্টারপ্রাইজে। আচ্ছা, তো সেটা একটা ব্যাপার থেকে আমরা বলবো যে আমরা মাত্র শুরু করতে পেরেছি, এখন অনেক কাজ বাকি আমাদের। আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এক হিসেবে দেখা যাচ্ছে যে 2010 সালে নারী উদ্যোক্তা সংখ্যা ছিল প্রায় 13,700 জনের মতো। 2012 সালে এটা দাঁড়িয়েছে 17,000।
তো আমরা দেখতে পাচ্ছি যে নারী উদ্যোক্তার সংখ্যা ক্রমে বাড়ছে। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকে আসলে তাদের কি কি কর্মসূচি রয়েছে নারী উদ্যোক্তা আকৃষ্ট করার ক্ষেত্রে? প্রথম যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক যখন শুরু করে তখন থেকে কিন্তু ব্র্যাক ব্যাংক একটা উইমেন্স এন্টারপ্রেনিউর সেল যেটা বলা হয়, নারী উদ্যোক্তাদের জন্য একটা বিশেষ সেল স্থাপন করি আমরা, যেটা এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে একটা নির্দেশনা রয়েছে। সবাইকে করতে বলেছে। আচ্ছা। আমরা কিন্তু অনেক আগেই করেছিলাম এবং সেখানে কিন্তু একজন নারী আমাদের নারী কর্মকর্তাই আছেন যিনি এই সেলটা ম্যানেজ করেন, যাতে করে একজন নারী যখন কথা বলে সে যেন কমফোর্টটা পায়। আচ্ছা। এবং আমরা এ পর্যন্ত প্রায় 6,000-এর উপর বেশি নারীকে আমরা ঋণ দিয়েছি। তো শুরু হয়েছে, বাট যেটা হয় কি নারীরাও তো অনেক সময় আমাদের সমাজ যেটা হয় এরা নিগৃহীত থাকে বা একটু পেছনে থাকে, পর্দার আড়াল থাকে, সামনে আসতে চায় না। এটা হচ্ছে আস্তে আস্তে, সেটা তো আমরা দেখছি। এবং নারীদেরকে কিন্তু আমরা বিশেষ ঋণ সুবিধা দিয়ে থাকি এবং ইন্টারেস্ট রেট নারীদের জন্য কিন্তু বিশেষভাবেই কম। আমরা যেখানে অন্যান্য উদ্যোগে যে রেট চার্জ করি আমরা নারীদের জন্য কিন্তু বেশ কম রেটে আমরা চার্জ করি। তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিমটা আমরা অ্যাভেল করছি। আচ্ছা। তাতে করে নারী উদ্যোক্তাদেরকে কম মানে সহজ শর্তে ঋণ দেওয়া যাচ্ছে। এসএমই খাত এক শ্রমঘন খাত, প্রচুর লোকের কর্মসংস্থান হয়। সেক্ষেত্রে এই মুহূর্তে এই খাতের আসলে চ্যালেঞ্জটা কোথায়? মূল চ্যালেঞ্জটা হচ্ছে কি ক্যাপাসিটি বিল্ডিং। একজন উদ্যোক্তা যখন আসেন, উদ্যোক্তা প্রথম হচ্ছে উদ্যোক্তার জন্য আমি বলবো একটা প্রোফাইল বানাতে গেলে ওনার সমস্যা হয়। কেন আমরা যখন ব্যাংকে কাজ করি আমাদের ব্যাংকের জন্য কিন্তু কিছু কাগজ থাকতে হয়। একটা ট্রেড লাইসেন্স যেমন ধরুন, অনেক সময় ট্রেড লাইসেন্স ম্যানেজ করা একটা উদ্যোক্তা যে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে ধরেন তার একটা জায়গা পাওয়া, বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ এবং এখানে জায়গায় অসম্ভব। ওরকম জায়গা পাওয়া এবং একটা স্মল এন্টারপ্রাইজের জন্য কিন্তু অত টাকা দিয়ে নেওয়া অনেক সব ডিফিকাল্ট হয়। প্লাস যেটা হয় তার ইউটিলিটি সাপোর্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা কিন্তু পায় না। এরপরে তার জন্য একটা বিশেষ করে ব্যাংক একটা জামানত চায়, একটা কোলাটারাল চায়। তো এই সব কিছু কিন্তু তার জন্য কিন্তু একটা বটলনেক হিসেবে কাজ করে। সেখানে কিন্তু ব্র্যাক ব্যাংক ইজ প্লেইং এ ক্যাটালিটিক রোল। আমরা যখন শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে, তখন আমাদের ছিল যে আমরা জামানতবিহীনই লোন দেব। আজকে 12 বছর পরে আমরা বলতে পারি যে আমরা এই 12 বছরে প্রায় 22,500 কোটি টাকা আমরা প্রায় 4,15,000 এসএমই উদ্যোক্তাদের মাধ্যমে বিতরণ করেছি এবং এর মধ্যে 90% হচ্ছে জামানতবিহীন। আচ্ছা। এই যে লোন গত 12 বছরে আপনারা দিয়েছেন, এসএমই খাতের রিকভারি রেট কেমন? আমাদের এসএমই খাতের রিকভারি রেট অলমোস্ট আমি বলবো 92 থেকে 93%। আচ্ছা। এবং তারা নিয়মিত পরিশোধ করছে। একটু এদিক ওদিক হয়, বাট আচ্ছা, যেটা বললাম যে এভারেজ 92-93% আমাদের আমি রিকভারি আছে। এটা হয় কি অনেক সময় হয় কি, যেটা আমি আগেও বলেছি যে এসএমইদের যে রেভিনিউ স্ট্রিম ওদের কিন্তু একটাই, তার কিন্তু দোকান একটাই। একটা বড় কর্পোরেটে যেমন ধরেন অনেক রেভিনিউ স্ট্রিম থাকে, আজকে হয়তো এই কোম্পানির ব্যবসা খারাপ হচ্ছে আরেকখান থেকে দিতে পারে, কিন্তু একটা এসএমইর জন্য কিন্তু একটাই রেভিনিউ স্ট্রিম। তার জন্য কিন্তু কখনো কোনো ম্যাক্রো কোনো ইস্যু আসলে, কোনো একটা বা কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে বা কিছু একটা সমস্যা হলে, আজকে হরতাল যেমন ধরেন, আচ্ছা মাসে 10 দিন কিন্তু হরতাল থাকে, তার পক্ষে কিন্তু টাকাটা তার ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তার তো ওই একটাই দোকান খুলে দোকান থেকে বিক্রি করে সেখান থেকে যা পাবে নিজের অন্যের সংস্থান করে লোকদের বেতন দিয়ে সে ব্যাংকের পয়সা ফেরত দেবে, সে তো পারছে না। এটা একটা মেজর এসএমই খাতের উদ্যোক্তাদের ক্ষেত্রে, বিশেষত নারী উদ্যোক্তার ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের পণ্যের বাজারজাতকরণ করতে একটা বড় ধরনের সমস্যা হয়, মার্কেটিং যারা আসলে ঠিক করতে পারে না। ব্যাংকের নিশ্চয়ই সেই অর্থে সরাসরি কোনো ভূমিকা নাই, তারপরেও আপনারা কি আপনার যে ডেস্ক কথা বলছেন যে হেল্প ডেস্ক রয়েছে, সেখান থেকে কোনো রকমের পরামর্শ দিয়ে থাকেন? আমরা যেমন ধরুন আমাদের ই-কমার্স প্ল্যাটফর্ম আছে। আচ্ছা। এখন ই-কমার্স প্ল্যাটফর্ম করতে গেলে যেটা সমস্যা হতো ঠিক যে যিনি বিক্রি করছেন, যিনি উদ্যোক্তা, তার একটা পোর্টাল থাকতে হবে, সে আমার ওয়েব পোর্টালে এসে থাকে সংযোগ ইন্টারলিঙ্ক থাকতে হবে। এখানে আমার কাছে মনে হয় যে সরকার একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। যে কিছুক্ষণ আগে আপনার যে প্রতিবেদন দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট যেটা আছে, যে গভর্নমেন্ট হয়তো আমি জেলাভিত্তিক বলবো না, অন্তত বিভাগওয়ারিও যদি একটা জোন করে ফেলতে পারে যেখানে এসএমই যারা আছে, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদের জন্য কিছু করা, তাতে করে হবে ওখানে যে আপনি যদি গ্যাস লাইন,
ইলেকট্রিসিটি লাইন এভাবে দিতে পারেন, তাহলে কিন্তু সে কিন্তু আনইন্টারাপ্টেড একটা প্রোডাকশন পায়। আচ্ছা আচ্ছা। কারণ এখন যেটা হয়, এখন ছড়িয়ে ছিটিয়ে আছে এরা, এবং তার জেনারেটর কিনতে গেলে কিন্তু সে পারে না, বা তার একটা ইলেকট্রিসিটি কানেকশন সে পায় না, যে ডিমান্ড নোট ইস্যু করাতে গিয়ে যে সময় লাগে, এবং সে কিন্তু তার এখন স্পিডম্যান ব্যাপারে সে যায় কিন্তু এখানে সে এগুলো দিয়ে তার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে কিন্তু সে পারে না। সেটা একটা সরকার যদি একটা সর্ট অফ একটা ইকোনমিক জোন করতে পারেন, একটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে পারেন, সেখানে হয়তো এই যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা আছে তারা সেখানে থাকতে পারেন, এখানে থাকলো, এবং সেখানে সব সাপোর্টটা গভর্নমেন্টই দিলে তাতে করে হয় তাদের খরচও কমে যায়, আর তাদের এই সমস্ত দৌড়াদৌড়ি করতে হয় না। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগ নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমি প্রথমে কথা বলছিলাম, যে আপনাদের 12 বছরের পূর্তিতে এসএমই খাত নিয়ে অপ্রাপ্তি ছিল কি কি নিয়ে। এইবার আমি জানতে চাই আপনার কাছে যে আপনাদের সাকসেস কি, সাফল্য কি, এটা আমি আপনাকে জানতে চাই এবার। সাফল্যের কথা প্রথমে বলতে হয়, আমি এটাকে দুভাবে বলি। একটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের কি সাফল্যটা এসছে। আচ্ছা, আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা যখন ব্যবসা শুরু করি বা ব্যাংকিং শুরু করি এসএমইকে ফোকাস করে, তখন এই পার্টিকুলার সেক্টরের লোন তেমন দেওয়া হতো না, হতো টুকটাক, আমি আপনাকে চিনি, হয়তো আপনাকে দিলাম, এইভাবে চলতো আর কি। বেসিক্যালি ছিল ইন্ডিভিজুয়াল রিলেশনশিপের ভিত্তিতে, রাইট। বাট আজকে ধরেন এই 12 বছর শেষ করে যখন দেখি, তখন দেখি যে এখন এই সেক্টরে লোন অলমোস্ট এখন প্রায় 1 লক্ষ কোটি টাকা দেওয়া হয়। আমাদের প্রায় 4 লক্ষ কোটি টাকার উপরে লোন, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকার মতো কিন্তু আমার হচ্ছে এখন এসএমই খাতে। আচ্ছা। এবং প্রতি বছরই প্রায় 20 থেকে 25% হারে কিন্তু এই বাড়ছে। আমি তো ভুল না বলে থাকি। হ্যাঁ, আমার বাংলাদেশ ব্যাংকে আমার কাছে হিসাব হচ্ছে 2012 সালে 70,000 কোটি টাকা ছিল স্মলে, মিডিয়ামে আছে 30। আচ্ছা, হ্যাঁ, স্মল মিডিয়াম মিলে 1 লক্ষ কোটি টাকা রাইট, আছে। সেটাই। সো আপনার এবং টোটাল লোন হচ্ছে প্রায় 4 লক্ষ, প্রায় 25% কিন্তু এখন এসএমইতে চলে গেছে। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে এটা ব্র্যাক ব্যাংক এটা নিয়ে ডেফিনেটলি এটা নিয়ে গর্ব করতে পারে যে এটা দেখিয়ে দিক নির্দেশনা করেছে। রাইট। এবং আজকে আমি হয়তো প্রতি বছর যদি লোন দিই, প্রতি বছর আমি লোন দিই ধরেন 5,000, আমি বলবো যে 5 থেকে 6,000 কোটি টাকা মাসে দিই। কিন্তু আজকে সবাই যে এতগুলো ব্যাংক প্লাস এনবিএফআই মিলে করতে পেরেছে, এই যে আমরা একটা মানুষের যে ধারণাকে পরিবর্তন করতে পারলাম যে না, দিস ইজ দ্য ব্যাংকেবল সেগমেন্ট, রাইট। এবং এইটা একটা আমার কাছে মনে একটা বড় প্রাপ্তি। এবং সেই সাথে সাথে বাংলাদেশ ব্যাংক যে বিরাট সহায়ক ভূমিকা পালন করছে, এবং আজকে একটা এসএমই ডিপার্টমেন্ট হয়েছে, এখন তারা প্রত্যেকটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে আপনার টার্গেট দিয়ে দেয়। এটা আমার কাছে মনে হয় বিরাট একটা প্রাপ্তি আমাদের কাছে। আর যদি শুধু ব্র্যাক ব্যাংকের প্রাপ্তি হিসেবে আসি, আরেকটা সেটা হচ্ছে যে আমরা গত 12 বছরে প্রায় 4,15,000 গ্রাহককে আমরা ঋণ বিতরণ করেছি, এবং প্রায় 22,500 কোটি টাকা আমরা ঋণ বিতরণ করেছি, এবং এর মধ্যে 90% ছিল কিন্তু জামানতবিহীন। আচ্ছা আচ্ছা। এবং প্রায় 16 লক্ষ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি। এটা একটা বড়। হ্যাঁ, এবং একটা প্রশ্ন আসলে আমরা কেন এসএমই ফোকাস করা শুরু করেছিলাম, একটা কারণ ছিল আমাদের মতো দেশে যেখানে বেকারত্ব একটা আমাদের জন্য একটা বিরাট একটা বোঝা, সেখানে দেখা যাচ্ছে যে এইটা একটা ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে। আমাদের প্রতি বছর আমাদের এমপ্লয়মেন্টে প্রায় টোটাল লেবার ফোর্সে প্রায় 16 থেকে 18 লক্ষ লোক যোগ অ্যাডিশন হয়। এদের জন্য আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, and this is one sector which can really create employment. আমরা আমাদের আলোচনা একসময় বলছিলাম যে মার্কেটিং এর কথা, বাজারজাতকরণের কথা। আপনি বলছিলেন যে মার্কেটিং এর কথা বলছেন, ইলেকট্রনিক মার্কেটিং এর। সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক থেকে আপনাদের যারা উদ্যোক্তাদেরকে যাতে ঋণ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে সহায়তা করছেন? অলরেডি কিন্তু আমরা কিছু উদ্যোক্তারা কিন্তু ওরা নিজেরা পারে না, কিন্তু এখানে কিছু একটা আরেকটা মিডলম্যান এসছে, যেমন ধরেন একটা পার্টিকুলার গ্রুপ, তারা কিন্তু দেশে যোগাযোগ করছে, যারা ওদের জন্য ওয়েব পোর্টাল নিয়ে নিচ্ছে, তখন তারা এসে আমাদের ব্র্যাক ব্যাংকের ই কমার্স প্ল্যাটফর্মে জয়েন করছে। আপনি যদি ধরেন এখন যদি খুলনা থেকে মাছ কিনতে চান, আপনি যদি আমার ওখানে যান, আমি শুনেছি আপনি প্রায় আমাদের ওয়েবসাইটে যান,
হ্যাঁ যদি যান দেখবেন যে ওখান থেকে কিন্তু করা যায়। আবার কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট হয়তো আপনি খুব মামেসি থেকে চাচ্ছেন, সেটা কিন্তু পাচ্ছেন। তো শুরু হয়েছে, এটা জাস্ট বিগিনিং। আমি বলবো না যে বিরাট একটা কিছু হয়ে গেছে, একটা মাত্র শুরু হয়েছে। প্লাস অন্য সাইডটাও এসছে, আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি বেনিফিট পেতে পারেন। যেমন ধরেন আপনি রেলওয়ে টিকিট, হ্যাঁ এটা সম্ভব। রেলওয়ে টিকিট কিন্তু আপনি কিনতে পারেন, বাসায় বসে আপনি কিন্তু কিনে ফেলতে পারেন। আপনাকে স্টেশনে গিয়ে এখানে কাউন্টারে কিছু কমপ্লেইন থাকে, আমি যদি একজন গ্রাহক হিসেবে বলি, মাঝে মাঝে ওয়েবসাইট ডাউন থাকে, এই ক্ষেত্রে আসলে আরো এটা লিঙ্কের ইস্যু, বুঝছেন অনেক সময়। আরেকটা কমপ্লেন আমরা পাই যে ধরেন অন্য ব্যাংকের যার ক্রেডিট কার্ড আছে তিনি পারছেন না, তিনি এই সাইডে ঢুকতে পারছেন না। সেটা ঢুকতে পারছেন না কারণটা হচ্ছে ওই ব্যাংকটা ওই যে আপনার ওয়ালটা ভাঙছে না, একটা সবার কিন্তু ফায়ারওয়াল থাকে। তো ওইটা যদি উনি যদি অ্যালাউ করেন তাহলে কিন্তু আসতে পারেন। তো অন্য ব্যাংকের যাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে, হয়তো ভিসা কার্ডই করছেন, কিন্তু ধরেন যেহেতু ব্র্যাক ব্যাংকের এইটা শুধু ওখানে আসতে পারে না, শুধুমাত্র ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা কিন্তু এখন এই সুবিধা পাচ্ছেন। তো অন্য ব্যাংকে যদি তাদের ফায়ারওয়ালটা উঠিয়ে দেয় তাহলে কিন্তু তারাও কিন্তু নিতে পারেন। এবং এই যে যেমন ধরেন ইভেন এই যে নতুন গাড়ির রেজিস্ট্রেশনের ব্যাপার পাবে, এটা কিন্তু এখন বিআরটি, এটা কিন্তু এখন হ্যাজ কাম থ্রু দিস ই-কমার্স, এটা কিন্তু হচ্ছে। অনলাইন পেমেন্টের যে কথা আমরা বলছি, জি, অনলাইন পেমেন্ট একটা বড় অর্থ ট্রান্সফারের ক্ষেত্রে ঝুঁকি একটা বড় বিষয়। এই ঝুঁকিটা আসলে আপনারা কিভাবে ম্যানেজ করেন? এটা আসলে কাস্টমার অ্যাওয়ারনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যিনি গ্রাহক তাকে জানতে হবে কি কি জিনিস তিনি শেয়ার করতে পারবেন না। যেমন আমরা দেখেছি অনেকে কিন্তু পাসওয়ার্ড শেয়ার করে ফেলেন। আমরা কিছু কমপ্লেন পেয়েছি যে বাবা এবং ছেলের মাঝে পাসওয়ার্ডটা হয়ে গেছে। আচ্ছা, সুতরাং এখানে কিন্তু অ্যাওয়ারনেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড আপনি কোনোভাবেই শেয়ার করা উচিত না। কেন এবং আপনি যখনই যাবেন, আমরা যে কাজগুলো করেছি, আমরা কিন্তু ধরেন ওয়ান টাইম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড ইউজ করছি। আপনি ট্রানজ্যাকশনটা করছেন, এরপরে কিন্তু পাসওয়ার্ডটা এক্সপায়ার করে যাবে। আপনাকে আবার কিছু ইনফরমেশন দিয়ে, এতে করে কাস্টমার মাইট ফিল যে না আমার জন্য বোধহয় কিছু ট্রাবলসাম হয়ে যাচ্ছে, কিন্তু সেটা করা উচিত না। সেটা করা উচিত না। আমার হাতে সময় বেশি নেই, আমি জাস্ট খুব সংক্ষেপে আপনাকে জানতে চাই এসএমই খাত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, খুবই অল্প সময়ে। আমাদের একটা স্লোগান আমরা শুরু করেছি, থিঙ্ক এসএমই থিঙ্ক বিবিএল। মানে আপনি যদি এসএমই চিন্তা করেন, আপনি ব্র্যাক ব্যাংকের কাছে প্রথম আসবেন। আচ্ছা, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আরো আমাদের বিস্তৃতি বাড়াচ্ছি। আমাদের 400 এসএমই ইউনিট অফিস আছে। বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা আরো 30-35টা এসএমই ইউনিট অফিস স্থাপন করতে যাচ্ছি। এতে করে যেটা আমি অপ্রাপ্তির কথা বললাম, যেখানে আমরা আরো গ্রাহকের কাছে পৌঁছাতে পারছি। জনাব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পের জন্য শেষ করতে চাই এখানে আজকে। আপনাকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভি দর্শক এবং আমাদের গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ আজকে আমাদের এই অবস্থানে আসতে সাহায্য করার জন্য। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে আমাদের ছিলেন। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।